মুভি শুরু হয় গভীর রাতে। এক নির্জন রাস্তায় চলার সময় হঠাৎ একজন লোকের স্কুটার বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন স্কুটার চালু করতে পারে না, তখন রাস্তার পাশে একটি দোকানে সে সেখানে যায়। লোকটি দোকানের মালিক এক মহিলার কাছে কিছু সময়ের জন্য একটি প্লায়ার্স ধার চায়, আর মহিলা সেটি দিয়েও দেয়। প্লায়ার্স নিয়ে লোকটি তার স্কুটার ঠিক করে আবার চালু করতে সক্ষম হয়, কিন্তু ফিরে তাকাতেই সে দেখে সেখানে কোনো দোকানে নেই। এই দৃশ্য দেখে সে ভয়ে কাঁপতে থাকে এবং দ্রুত স্কুটার চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান আসছিল, যার চালকের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তবুও সে গাড়ি চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে স্কুটার চালানো লোকটি হঠাৎ একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পায় এবং নিজের ঠিক পিছনে একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। তবুও সে স্কুটার না থামিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। একই সময়ে পিকআপ ভ্যানের চালকও রাস্তার দুই পাশে অসংখ্য আত্মা দেখতে পায়, কিন্তু সেও গাড়ি না থামিয়ে চলতে থাকে। এক পর্যায়ে পিকআপ ভ্যান ও স্কুটারের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ হয় এবং ভ্যানটি স্কুটার আরোহীর মাথা পিষে সেখান থেকে চলে যায়। এরপর সেন্ট্রাল জাভার বাটাং অঞ্চলে অবস্থিত রহস্যময় এলাস রোয়ানের জঙ্গলের একটি রিপোর্ট দেখানো হয়। এই জঙ্গল তার অত্যন্ত বিপজ্জনক, খাড়া এবং আঁকাবাঁকা রাস্তার জন্য বিখ্যাত। রিপোর্টে দেখানো হয়, অতীতে এই রাস্তা নির্মাণের সময় ইঞ্জিনিয়ারদের প্রতিশ্রুতির বিরুদ্ধে প্রতি বছর মানব বলি দেওয়ার একটি প্রথা চালু ছিল। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার রহস্যময় পটভূমিও তুলে ধরা হয়। এর পরের দৃশ্যে পেকালঙ্গানে এক মা তার মেয়ে গ্যান্ডিসকে দ্রুত চলতে বলেন, কারণ তাদের সেমারাঙ্গামী বাস ধরতে হবে। তাড়াহুড়োর মধ্যে গ্যান্ডিসের ধাক্কায় এক বিক্রেতার মালপত্র মাটিতে পড়ে যায়, ফলে সে তাদের উপর ভীষণ রেগে যায়। মা লোকটির কাছে ক্ষমা চেয়ে বলেন যে তাদের খুব তাড়া আছে এবং তার মেয়ের চোখে দৃষ্টি খুব দুর্বল, কিন্তু লোকটি শান্ত না হওয়ায় তিনি কিছু টাকা দিয়ে ক্ষতিপূরণ দেন। এরপর মা টিকিট কাউন্টারে গিয়ে সেমারাংয়ের টিকিট চান, কিন্তু কাউন্টার বন্ধ থাকায় তাকে সরাসরি কন্ডাক্টরের সঙ্গে কথা বলতে বলা হয়। মা এবং মেয়ে দ্রুত বাসের দিকে দৌড়ায়, কিন্তু ততক্ষণে বাসটি চলে গেছে। তখন টার্মিনালের এক কর্মী তাদের জানায় যে নিয়ম অনুযায়ী পরবর্তী বাস পরদিন সকাল 6টায় যাবে। মা ব্যাখ্যা করেন যে পরদিন সেমারাংয়ে তার নতুন চাকরির প্রথম দিন, তাই আজ রাতেই সেখানে পৌঁছানো তার জন্য খুব জরুরি। কর্মীটি জানায় যে একটি বিশেষ নাইট বাসের ব্যবস্থা করা যেতে পারে, তবে এর জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে। বাধ্য হয়ে মা অতিরিক্ত ভাড়া দিতে রাজি হন এবং তার কাছে থাকা শেষ টাকাগুলো লোকটির হাতে তুলে দেন। এরপর লোকটি তাদের বাসের কাছে নিয়ে যায় এবং বাস চালককে বলে যে এই মহিলা দ্বিগুণ ভাড়া দিতে রাজি আছেন। কিন্তু রাতের বেলা এলাস রোবানের জঙ্গলের ভেতর দিয়ে বাস চালানোর কথা শুনে ড্রাইভার কিছুটা ভয় পেয়ে যায়। তবু মা এবং মেয়ে বাসে উঠে পড়ে। টার্মিনালের কর্মীটি ড্রাইভারকে বোঝায় যে এলাস রোবান নিয়ে শোনা ভয়ঙ্কর গল্পগুলো শুধু গুজব ও লোককথা। সে আশ্বস্ত করে যে সাবধানে হর্ন বাজাতে বাজাতে চললে সূর্যাস্তের আগেই তারা জঙ্গল পার হয়ে যাবে। দ্বিগুণ ভাড়ার লোভে শেষ পর্যন্ত ড্রাইভার যাত্রায় রাজি হয় এবং বাস চালু করে। বাস চলতে শুরু করলে গ্যান্ডিস তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে হওয়া ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চায়। মেয়েকে কাঁদতে দেখে মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে তিনি তার উপর নয়, বরং তাদের দুর্ভাগ্যজনক পরিস্থিতির উপর রাগ করেছিলেন। তিনি প্রতিশ্রুতি দেন যে খুব শিগগিরই গ্যান্ডিসের চোখের সমস্যা ঠিক হয়ে যাবে। মা আরও জানান সেমারাংয়ের নতুন চাকরিতে তার বেতন বেশি হবে এবং সেই টাকা জমিয়ে তিনি মেয়ের চোখের অপারেশনও করবেন। গ্যান্ডিস খুব খুশি হয়ে বলে অপারেশনের পর সে সবার আগে তার মায়ের মুখ দেখতে চায়, কারণ তার বাবা বলতেন যে তার মা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। এরপর আমরা দেখি রাত নেমে এলে বাস চালক ভীষণ অস্বস্তি অনুভব করতে শুরু করে। তার সহকারী সুরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। এলাস রোয়ান এলাকায় প্রবেশ করতেই সে বুঝতে পারে যে বাসের হর্ন নষ্ট হয়ে গেছে। বাসের প্রায় সব যাত্রী তখন ঘুমিয়েছিল। শুধু একজন লোক লক্ষ্য করে যে তারা একই রাস্তা দুবার অতিক্রম করেছে। তখন সুর তাকে একটি কয়েন দিয়ে বাইরে ছুঁড়ে ফেলতে বলে, কারণ এতে নাকি অশুভ ছায়ার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। লোকটি তাই করে। কিছুক্ষণ পর হঠাৎ ড্রাইভার সামনে একটি ভয়ঙ্কর মুখ দেখতে পায় এবং আতঙ্কে জোরে ব্রেক কষে। এতে বাসের সব যাত্রী ভয় পেয়ে যায়। ড্রাইভার বাস থেকে নেমে পরীক্ষা করতে গিয়ে রক্ত মাখা একটি হাতের ছাপ দেখতে পায়। দৃশ্যটি দেখে তার শরীর কেঁপে ওঠে। সে বাসের নিচে তাকিয়ে দেখে, কিন্তু সেখানে কেউ নেই।
এরপর ড্রাইভার যাত্রীদের জানায় যে বাসে কিছু যান্ত্রিক সমস্যা হয়েছে। ঠিক তখনই গ্যান্ডিস তার মা সীতাকে বলে যে তার খুব জরুরি বাথরুমে যেতে হবে। তাই সীতা মেয়েকে নিয়ে বাস থেকে নেমে পড়েন। নিচে নেমে তিনি ড্রাইভারের কাছ থেকে একটি টর্চ ধার নেন। ড্রাইভার সাবধানে যেতে বলে এবং তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সীতা ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করেন। তারপর তিনি মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো ভেতরে চলে আসে, আর টর্চের আলোয় আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর আত্মা তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু মা ও মেয়ের কারোরই সেই আত্মার দিকে নজর যায় না। তারা আরো একটু সামনে এগিয়ে গেলে জঙ্গলের ভেতরে একটি ছোট দোকান দেখতে পায়। সীতা সেখানে গিয়ে দোকানে বসে থাকা মহিলার কাছে টয়লেট ব্যবহার করার অনুমতি চান। মহিলা তাদের টয়লেট দেখিয়ে দেন। সীতা গ্যান্ডিসকে সেখানে নিয়ে গিয়ে ভেতরে পাঠিয়ে দেন আর নিজে বাইরে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর গ্যান্ডিস হঠাৎ সেখানে কোনো অশুভ উপস্থিতি অনুভব করে এবং ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে বাইরে সীতা একটি সাদা বানর দেখতে পান। তারপর তিনি মেয়েকে ডাকতে থাকেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। ঠিক তখনই সেই রহস্যময় সত্তাটি গ্যান্ডিসকে স্পর্শ করে এবং কিছুক্ষণ পর গ্যান্ডিস টয়লেট থেকে বেরিয়ে আসে। সীতা দোকানের মহিলাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে চান, কিন্তু মহিলা তাদের দীর্ঘ যাত্রার কথা বলে কিছু খেয়ে যেতে অনুরোধ করেন। সীতা নিজে কিছু না খেলেও মেয়েকে কিছু খাবার খাইয়ে দেন। এরপর তারা দোকান থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে যেতেই দোকানটি হাওয়ায় মিলিয়ে যায়, যদিও তারা সেটা খেয়ালই করে না। যখন তারা বাসের কাছে ফিরে আসে তখন সুর তাদের তাড়াতাড়ি বাসে উঠতে বলে এবং জানায় যে সবাই শুধু তাদের জন্যই অপেক্ষা করছিল। সীতা দেরি হওয়ার জন্য ক্ষমা চান এবং মেয়েকে নিয়ে বাসে বসে পড়েন। বাসের ভেতরে দেখা যায় সাধারণ যাত্রীদের পাশাপাশি অনেক আত্মাও বসে আছে। অবশেষে তারা সেমারাং পৌঁছে যায়। সেখানে সীতা তার নতুন কর্মস্থলে যোগ দেন। তার সিনিয়র অফিসার তাকে জানান যে তার প্রধান কাজ হবে অজ্ঞাত দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় এবং তাদের পরিবারের সন্ধান বের করা। যখন সীতা মেয়ের চোখের ছানি অপারেশনের জন্য হাসপাতালের আর্থিক সহায়তা সম্পর্কে জানতে চান, তখন অফিসার বলেন যে 1 বছর চাকরি করার পরই হাসপাতাল থেকে 50% ছাড় দেওয়া হবে। এরপর তিনি সীতার পরিচয় করিয়ে দেন মিস্টার আন্তর সঙ্গে, যিনি মূলত অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং প্রশাসনিক কর্মকর্তা। পাশাপাশি সীতাকে হাসপাতালের মর্গে নতুন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আন্তকে তার কাজে সাহায্য করার নির্দেশ দেন। সীতা আন্তর সঙ্গে কথা বলতে গেলে আন্ত জানতে চায় সে কি টিকার কাজিন। তারপর সে জানায় যে সে এবং টিকা একসময় একই হাই স্কুলে পড়ত। এরপর সীতা বাজারে যায়। সেখানে এক সংবাদপত্র বিক্রেতা এবং এক স্থানীয় লোক খবরের কাগজের একটি সংবাদ নিয়ে আলোচনা করছিল। তারা বলছিল 2 দিন আগে অ্যালাস রোবানে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় 2 জন পুরুষ এবং 1 জন নারী মারা গেছে। তারা সেই রাস্তাকে অত্যন্ত অভিশপ্ত বলে উল্লেখ করে এবং বলে যে সেখানে থাকা অশুভ আত্মারা মানুষের মতো অবিকল রূপ ধারণ করতে পারে। তাই রাতে তারা সেই রাস্তায় এড়িয়ে চলার পরামর্শ দেয়। বাজার থেকে ফিরে সীতা তার কাজিন টিকাকে ধন্যবাদ জানায়, কারণ টিকাই তাকে থাকার জায়গা এবং চাকরি পেতে সাহায্য করেছে এবং তার অনুপস্থিতিতে গ্যান্ডিসের দেখাশোনাও করেছে। টিকা জানায় তার স্বামী একজন সরকারি ডাক্তার এবং মাসে মাত্র একবারই বাড়িতে আসেন। তাই সীতা এবং গ্যান্ডিস আসার পর তার একাকিত্ব অনেকটাই দূর হয়েছে। তখন সীতা দুঃখের সঙ্গে বলে যে তার স্বামী মেয়ে চোখের অপারেশনের খরচ জোগাড় করার জন্য অতিরিক্ত সময়ে কাজ করছিলেন, কিন্তু একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এখন সীতাকেই একা মায়ের এবং বাবার 2 দায়িত্বই পালন করতে হচ্ছে। এদিকে দেখা যায় গ্যান্ডিস কোনো অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছুর সঙ্গে খেলছে। সেই রাতেই সীতা দেখতে পান গ্যান্ডিস একটি ঘরে ঢুকে কারো সঙ্গে কথা বলছে। সে বলছিল যখন তার চোখের দৃষ্টি ফিরে আসবে তখন সে তার মা এবং আন্টিকে নিয়ে পাহাড়, সমুদ্র আর জঙ্গল ঘুরতে যেতে চায়। সীতার মনে হয়েছিল ঘরের ভেতর টিকা আছে, কিন্তু ঠিক তখনই টিকা এসে জানায় যে সে এখন নিজের বাড়িতে ফিরে যাবে। এটা শুনে সীতা দ্রুত ঘরের দরজা খোলার চেষ্টা করেন এবং টিকাকে বলেন যে তিনি গ্যান্ডিসকে ভেতরে কারো সঙ্গে কথা বলতে শুনেছেন। দরজার নিচের ফাঁক দিয়ে তিনি ভেতরে কারো উপস্থিতিও টের পান। অনেক চেষ্টার পর অবশেষে দরজা খুলতে সক্ষম হন, কিন্তু ভেতরে ঢুকে দেখেন গ্যান্ডিস একাই ঘুমিয়ে আছে। পরদিন সকালে টিকা গ্যান্ডিসকে খাওয়ার জন্য ডাকতে যায়, কিন্তু কোনো সাড়া না পেয়ে তার ঘরে গিয়ে দেখে গ্যান্ডিস অদ্ভুত কিছু ছবি আঁকছে। টিকা ছবির ব্যাপারে জানতে চাইলে গ্যান্ডিস তাকে চুপ থাকতে বলে।
আসলে সে অ্যালাস্ট্রোবানের সেই ভয়ঙ্কর মূর্তির দৃশ্য এঁকেছিল। অন্যদিকে সীতা কর্মস্থলে অ্যালাস্ট্রোবানে পাওয়া একটি মৃতদেহের রিপোর্ট পরীক্ষা করছিল। তখন একজন লোক এসে তাকে জানায় যে অ্যালাস্ট্রোবান জঙ্গলের আলোর গ্যাম্বক নামের এলাকায় একটি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালের সঙ্গে শুধু কিছু ছেঁড়া কাপড় পাওয়া গেছে। সীতা যখন সেই জায়গা সম্পর্কে জানতে চান, তখন এক মহিলা অদ্ভুত ভঙ্গিতে বলেন যে এটাই অ্যালাস্ট্রোবানের সেই এলাকা যেখানে সাদা বানর দেখা যায়। এই কথা শুনে সীতার মনে সঙ্গে সঙ্গে জঙ্গলের সেই টয়লেটের ঘটনা আর সাদা বানরটির কথা মনে পড়ে যায়, কারণ তিনিও সেখানে একটি সাদা বানর দেখেছিলেন। সীতা যখন জানতে চান মৃত ব্যক্তির পরিবারের খোঁজ পাওয়া সম্ভব কিনা, তখন আন্ত জানায় যে কঙ্কালটির অবস্থা এতটাই খারাপ যে পরিবারের সন্ধান পাওয়ার সম্ভাবনা মাত্র 1%। তাই হাসপাতালই তার শেষকৃত্যের ব্যবস্থা করবে। এরপর সীতা সেই মহিলার পরিচয় জানতে চাইলে আন্ত বলে তার নাম মিসেস এমা। তিনি পুলিশের সহযোগী এবং অ্যালাস্ট্রোবান সম্পর্কে গভীর জ্ঞানের জন্য খুবই পরিচিত। আন্ত আরও জানায় অ্যালাস্ট্রোবানে প্রায়ই এমন রহস্যময় দুর্ঘটনা ঘটে এবং সেখান থেকে নিয়মিত অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। তখন সীতা বলে যে মাত্র 2 দিন আগে সেমারাং আসার পথে তাদের বাসও ওই জঙ্গলে নষ্ট হয়ে গিয়েছিল। এটা শুনে আন্ত গম্ভীর হয়ে বলে অ্যালাস্ট্রোবানে কোনো গাড়ি নষ্ট হয়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। আন্ত সীতাকে মনে করিয়ে দেয় যে রাতে অ্যালাস্ট্রোবানের রাস্তা দিয়ে চলাচল করা নিষেধ, কারণ রাতের বেলায় সেখানে নানা ধরনের অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেদিন রাতেই সীতার বাড়ির পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে। গ্যান্ডিস আবারও জঙ্গলের সেই টয়লেটে শোনা ভৌতিক শব্দগুলোর মতো আওয়াজ শুনে ঘুম থেকে জেগে ওঠে। ঠিক তখনই তাদের ঘরের দরজাটিও নিচে থেকেই খুলে যায়। গ্যান্ডিস ভয়ে তার মাকে ডাকতে থাকে। সীতা উঠে এসে দেখে গ্যান্ডিসের শরীর প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে এবং তার সারা শরীর ঘামে ভিজে গেছে। গ্যান্ডিস আতঙ্কিত কণ্ঠে বলে, মা, ওরা আসছে, খুব বাজে গন্ধ আসছে। সীতা মনে করেন জ্বরের ঘোরে হয়তো মেয়ে এসব বলছে, তাই তিনি তাকে শুয়ে থাকতে বলে এবং মাথায় পানি দেওয়ার জন্য পানি আনতে চলে যায়। সীতা ঘর থেকে বেরিয়ে যেতে একের পর এক অশরীরী আত্মা ঘরে প্রবেশ করতে শুরু করে। পানি নিয়ে ফিরে আসার সময় সীতা দেখতে পান গ্যান্ডিস ঘর থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে। তিনি দ্রুত তার কাছে গিয়ে তাকে বুঝিয়ে আবার বিছানায় শুয়ে পড়তে বলেন। সেই সময় জানালার পাশে গ্যান্ডিসের ঠিক পাশে একটি আত্মাকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যদিও সীতা কিছুই টের পায় না। এরপর তিনি মেয়েকে নিয়ে আবার ঘরে ফিরে আসেন। পরদিন সকালে সীতা গ্যান্ডিসকে বলে যদি তার মাথা ঘোরে বা আবার জ্বর আসে তাহলে যেন সঙ্গে সঙ্গে আন্টি টিকাকে জানায়। এমন সময় টিকা সেখানে আসে। সীতা আগের রাতের ঘটনাগুলো তাকে জানায় এবং বলে যে গ্যান্ডিস জ্বরের ঘোরে অদ্ভুত সব কথা বলছিল। টিকা বিষয়টিকে স্বাভাবিক বলে উড়িয়ে দেয় এবং বলে ছোট বাচ্চারা বেশি জ্বর হলে এমন প্রলাপ বকা খুবই স্বাভাবিক। যদিও সীতা এখনো চিন্তিত ও কিছুটা ভীত ছিল, টিকা তাকে এসব নিয়ে বেশি না ভেবে কাজে মন দিতে বলে। বের হওয়ার আগে টিকা সীতাকে গ্যান্ডিসের আগের দিনের আঁকা ছবিটি দেখায়। ছবিটি দেখে সীতা অবাক হয়ে যান, কারণ সেখানে অ্যালাস্ট্রোবানের এলাকাটি একদম নিখুঁতভাবে আঁকা ছিল। এদিকে কর্মস্থলে আন্ত সীতাকে জানায় যে আগের দিন অ্যালাস্ট্রোবানে পাওয়া মৃতদেহটি আজ দাফন করা হবে। সীতা বলে সে এর সমস্ত রেকর্ড সংরক্ষণ করবে। এরপর সে আন্তকে জিজ্ঞাসা করে মৃতদেহটি যে খুঁজে পেয়েছিল সে কি পাহাড়ি রাস্তার মোড়ে থাকা সেই খাবারের দোকানের মালিক। অন্যদিকে টিকা দেখতে পায় গ্যান্ডিস একা একা কারো সঙ্গে কথা বলছে। টিকা জানতে চাইলে গ্যান্ডিস বলে সেই খাবার দোকানের মালিকের সঙ্গে কথা বলছে, কিন্তু টিকা সেখানে কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে যায়। তবুও গ্যান্ডিস জোর দিয়ে বলে মহিলাটি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। টিকা দেখতে পায় গ্যান্ডিসের সামনে একটি পুতুল রাখা আছে। সে মজা করে জিজ্ঞাসা করে আজ তারা কোন খেলা খেলবে। গ্যান্ডিস বলে তারা লুকোচুরি খেলবে। তাই টিকা চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গোনা শুরু করে। গোনা শেষ করে চোখ খুলতেই তার সামনে এক ভয়ঙ্কর মুখ ভেসে ওঠে। দৃশ্যটি দেখে সে ভয়ে কেঁপে ওঠে। ঠিক তখনই একটি আলমারির দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা যায়। টিকা মনে করে গ্যান্ডিস হয়তো সেখানে লুকিয়েছে, কিন্তু আলমারি খুলে দেখে ভেতরে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে গ্যান্ডিস তার পেছন দিয়ে দৌড়ে চলে যায়। টিকা তাকে খুঁজতে খুঁজতে বাথরুমে যায়। সেখানে বাথরুমের দরজার পেছনে একটি আত্মাকে লুকিয়ে থাকতে দেখা যায়। এরপর সে টেবিলের নিচে গ্যান্ডিসকে দেখতে পায়, কিন্তু টেবিলের কাপড় সরাতেই দেখা যায় সেখানে কেউ নেই। আবারও গ্যান্ডিস তার পেছন দিয়ে দৌড়ে যায়। টিকা তাকে এভাবে পাগলের মতো দৌড়াতে দেখে সাবধানে চলতে বলে, কিন্তু যখন সে গ্যান্ডিসকে থামানোর চেষ্টা করে তখন গ্যান্ডিস তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে টিকার হাত কেটে যায়। সেই সময় টিকা লক্ষ্য করে গ্যান্ডিসের চোখ পুরোপুরি কালো হয়ে গেছে, আর হঠাৎ করে সে বলে ওঠে আমি গ্যান্ডিস নই।
এই কথা শুনে টিকার শরীর শীতল হয়ে যায়, তবে কয়েক মুহূর্তের পর গ্যান্ডিস আবার স্বাভাবিক হয়ে যায়। পরের দৃশ্যে সীতা টিকার হাতে ব্যান্ডেজ করে দেয় এবং গ্যান্ডিসকে আন্টি টিকার কাছে ক্ষমা চাইতে বলে। গ্যান্ডিস ক্ষমা চাইলে সীতা তাকে বোঝায় যে এইভাবে দৌড়াদৌড়ি করা উচিত না এবং তাকে ঘুমাতে পাঠিয়ে দেয়। গ্যান্ডিস ঘরে চলে যাওয়ার পর টিকা সীতাকে বলে যে মেয়েটির দৃষ্টিশক্তি এত দুর্বল হওয়ার পরও সে কোনো কিছুর সঙ্গে ধাক্কা না খেয়ে অবিশ্বাস্য গতিতে দৌড়াচ্ছিল। শুধু তাই নয়, টিকা তার মধ্যে এক ধরনের অদ্ভুত সুপারন্যাচারাল এনার্জির উপস্থিতিও অনুভব করেছে। সেই রাতেই গ্যান্ডিস আগে সব ভয়ঙ্কর ঘটনার স্বপ্ন দেখে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং মাকে ডাকতে শুরু করে। সীতা আবারও তার তীব্র জ্বর দেখে মাথায় পানি দেওয়ার জন্য পানি আনতে যায়। ঠিক তখনই একটি অশুভ আত্মা গ্যান্ডিসের হাত ধরে ফেলে। মুহূর্তের মধ্যে গ্যান্ডিস যেন অন্য এক জগতে চলে যায়। বাস্তব জগতে সেই আত্মা তার হাত ধরে আলমারির দিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পুরো বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। গ্যান্ডিস আলমারি খুলতেই সেখান থেকে অসংখ্য আত্মা বেরিয়ে আসে। অন্যদিকে আত্মাদের জগতে সে এক রহস্যময় মহিলার সামনে গিয়ে দাঁড়ায়। মহিলা তাকে নিজের কাছে যেতে বলে, কিন্তু গ্যান্ডিস চিৎকার করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার চিৎকার শুনে সীতা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। তবে গ্যান্ডিস এখনো নিজের চারপাশে অসংখ্য আত্মাকে দেখতে পাচ্ছিল, অথচ সীতা কিছুই দেখতে পাচ্ছিল না। পরদিন এই সমস্যার সমাধান খুঁজতে সীতা এক স্থানীয় তান্ত্রিক মহিলাকে ডেকে আনেন। তান্ত্রিক পরীক্ষা করে জানায় যে গ্যান্ডিসের উপর কোনো অশুভ সুপারন্যাচারাল এনার্জি প্রভাব পড়েছে। সে ব্যাখ্যা করে গ্যান্ডিস একটি নিষ্পাপ শিশু হওয়ায় দুষ্ট আত্মাগুলো সহজে তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এরপর সে গ্যান্ডিসকে কঠোরভাবে সতর্ক করে দেয় যে যদি কোনো অদৃশ্য কণ্ঠ তাকে ডাকে তাহলে কোনো অবস্থাতেই যেন সেই ডাকে সাড়া না দেয়। বিদায় নেওয়ার আগে তান্ত্রিক মহিলা গ্যান্ডিসকে পান করার জন্য মন্ত্র পড়া পানির একটি বোতল দেয় এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য চারদিকে ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে আরেকটি বিশেষ লিকুইডের বোতল সীতার হাতে তুলে দেয়। তান্ত্রিক মহিলা আরও পরামর্শ দেয় যে তারা একটি ডাব বা নারকেলর যেন নিয়ে আসে। সেদিন রাতে তারা একটি ডাবের পানি বের করে বাড়ির চারপাশে ছিটিয়ে দেয়। ঠিক সেই সময় আন্ত এসে এমন একটি তথ্য জানায় যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে বলে অ্যালাস রোবানে সীতা যে খাবারের দোকানটি দেখেছিল বাস্তবে সেই দোকানের কোনো অস্তিত্বই নেই। সেখানে কোনো দোকান বা মহিলা কখনো ছিলই না, ছিল শুধু ঘন জঙ্গল আর অদৃশ্য আত্মাদের উপস্থিতি। আন্ত ব্যাখ্যা করে যে বাস নষ্ট হয়ে যাওয়া এবং তাদের সামনে সেই রহস্যময় দোকানের দেখা পাওয়া আসলে খুব খারাপ লক্ষণ ছিল। এর অর্থ হলো কোনো অশুভ শক্তি তাদের অথবা বিশেষ করে গ্যান্ডিসের পিছু নিয়েছে। টিকা আন্তকে একটু শান্তভাবে কথা বলতে বলে, কারণ সীতা এসব সুপারন্যাচারাল ব্যাপার সম্পর্কে তেমন কিছুই জানে না। কিন্তু আন্ত বলে টিকা খুব ভালো করেই জানে অতীতে তার নিজের স্ত্রী ও সন্তানের সঙ্গে কি ভয়াবহ ঘটনা ঘটেছিল। এদিকে সেই অশুভ আত্মা আবার গ্যান্ডিসের সামনে এসে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে যাবে? তখন আন্ত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতির কথা বলতে শুরু করে। সে জানায় তার নিষেধের সত্ত্বেও একদিন তার স্ত্রী ও সন্তান রাতের বাসে করে অ্যালাস রোবান পার হচ্ছিল। সেই যাত্রার সময় তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। 1 মাস পরে রাস্তার ধারে তাদের মৃতদেহ পাওয়া যায়। আন্ত সতর্ক করে দেয় যে অ্যালাস রোবানের গল্পগুলো কোনো গুজব নয়। সাধারণ মন্ত্র পড়া পানি বা নারকেলের পানি দিয়ে এই অভিশাপ দূর করা সম্ভব নয়। তাই এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হলে তাদের আম্বা রেজো নামের এক শক্তিশালী তান্ত্রিকের সাহায্য নিতে হবে। অন্যদিকে গ্যান্ডিস ধীরে ধীরে সেই অশুভ শক্তির নিয়ন্ত্রণে চলে যেতে থাকে। আত্মাদের জগতে সে নিজেকে একটি বাসের ভেতরে দেখতে পায়। বাসের বাইরে অসংখ্য আত্মা ভেতরে ঢোকার চেষ্টা করছিল। বাস্তব জগতে গ্যান্ডিসের চিৎকার শুনে সবাই তার কাছে ছুটে আসে। তারা তাকে শান্ত করার চেষ্টা করে এবং মন্ত্র পড়া পানি খাওয়ায়। কিন্তু আত্মাদের জগতে সেই ভয়ঙ্কর আত্মাগুলো বাসের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন আন্ত বুঝিয়ে বলে এইভাবে চেষ্টা করে কোনো লাভ হবে না। তাদের অবিলম্বে গ্যান্ডিসকে নিয়ে রেজোর বাড়িতে যেতে হবে। আর কোনো উপায় না দেখে সীতা আন্তর কথায় মেনে নেয় এবং মেয়েকে নিয়ে রেজোর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রেজোর বাড়িতে পৌঁছানোর পর তিনি গ্যান্ডিসকে পরীক্ষা করে জানান যে একটি অশুভ শক্তি ইতিমধ্যেই তার শরীরে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে তার শরীরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছে। ঠিক তখনই গ্যান্ডিস পুরোপুরি আচ্ছন্ন হয়ে উঠে বসে। তার কণ্ঠস্বর ভয়ঙ্করভাবে বদলে যায় এবং সে বলে ওঠে, তোমরা ভুল পথে এগোচ্ছ, তোমরা মানুষ কিছুই বোঝো না। তখন রেজো সৃষ্টিকর্তার সাহায্যে প্রার্থনা করে সেই অশুভ শক্তিকে তাড়ানোর রিচুয়াল শুরু করেন। কিছুক্ষণ পর গ্যান্ডিস সেই প্রভাব থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই আত্মাটি টিকার শরীরে প্রবেশ করতে শুরু করে।
টিকা পোজেসড অবস্থায় রেজোকে বলে যে সে ভুল করছে এবং গ্যান্ডিস আসলে স্বেচ্ছায় সেই আত্মার সঙ্গে যেতে চায়। রেজো তখন আত্মাটিকে টিকার শরীর ছেড়ে চলে যেতে আদেশ দেন, কিন্তু আত্মাটি উপহাস করে বলে তান্ত্রিকের উচিত তার শরীরের চেয়ে টিকার আত্মার জন্য বেশি চিন্তা করা। এরপর রেজো মন্ত্রপাঠ করতে করতে বুঝতে পারেন যে এই অশুভ সত্তাটি আসলে অ্যালাস রোবানের কুখ্যাত দেবী রারাস। প্রচণ্ড সুপার ন্যাচারাল এনার্জির সংঘর্ষের পর অবশেষে টিকাও সে অশুভ প্রভাব থেকে মুক্তি পায়। কিন্তু তারপর রেজো সীতাকে জানায় যে দেবী রারাসের শক্তি এতটাই ভয়ঙ্কর যে তিনি তাদের সম্পূর্ণরূপে রক্ষা করতে অক্ষম। সেই রাতে অসহায় সীতা গ্যান্ডিসের কাছে ক্ষমা চায়। সে কাঁদতে কাঁদতে বলে যে সে কখনো তার মেয়েকে একটি সুন্দর জীবন দিতে পারেনি। পরদিন কর্মস্থলে গিয়ে সীতা আরও একটি ভয়াবহ খবর জানতে পারে। যে বাসে করে সে সেমারাং এসেছিল সেই বাসটি অ্যালাস রোবানের বিপজ্জনক স্কালপাত মোড়ের কাছে একটি খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে শুধু বাস চালকের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে, কিন্তু বাকি যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সীতা বাড়ি ফিরে টিকাকে এই খবর জানায় এবং বলে যে সেই ড্রাইভার যিনি তাদের রাতে অ্যালাস রোবান পার করিয়েছিলেন তিনি মারা গেছেন। সেই রাতেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সীতা দরজা খুলে দেয়, কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই সে দেখতে পায় অসংখ্য আত্মা তাকে ঘিরে ফেলেছে। আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। জেগে উঠে সে বুঝতে পারে যে সবকিছুই স্বপ্ন ছিল, কিন্তু তখনই সে খেয়াল করে গ্যান্ডিস তার পাশে নেই। পাশের ঘরে গিয়ে দেখে গ্যান্ডিস একটি সাদা বানরের ছবি আঁকছে। গ্যান্ডিস কান্নাজড়িত কণ্ঠে বলে, তুমি আমাকে ভালোবাসো না, কারণ আমি অন্ধ। তারপর সে একটি পেন্সিল নিজের চোখেই ঢুকিয়ে দেয়। ভয়াবহ দৃশ্যটি দেখে সীতা আবারও চমকে জেগে ওঠে। এবার সে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্নের ভেতরে আরেকটি স্বপ্ন দেখছিল। কিন্তু ঘুম ভাঙার পর তার সামনে একটি কাগজ পড়ে থাকতে দেখে। কাগজটিতে ঠিক সেই সাদা বানরের ছবি আঁকা ছিল যা সে স্বপ্নে দেখেছিল। পরদিন সীতা ছবিটি নিয়ে আলোচনা করে। টিকা জানায় সাদা বানর অ্যালাস রোবানের একটি প্রাচীন ভৌতিক লোককথার অংশ। তখন সীতার মনে পড়ে যায় মিসেস এমার কথা, যিনি আগে তাকে এই সাদা বানরের গল্প বলেছিলেন এবং আশ্চর্যজনকভাবে জানতেন যে সীতা নিজেও সেই বানরটিকে দেখেছে। আন্ত ব্যাখ্যা করে যে স্থানীয় মানুষ মিসেস এমাকে পেঙ্গাউম পাসারিয়ান বা পবিত্র রক্ষক নামে ডাকে। যদিও তিনি রেজোর মতো তান্ত্রিক পদ্ধতিতে চিকিৎসা করেন না, তবু অসহায় সীতা মনে করে অন্তত একবার তার সাহায্য চাওয়া উচিত। তাই আন্ত তাদের নিয়ে মিসেস এমার বাড়ির দিকে রওনা হয়। গ্যান্ডিসকে দেখেই এমা গুরুতর মুখে বলেন যে তারা অনেক দেরি করে ফেলেছে, কারণ গ্যান্ডিসের আত্মা ইতিমধ্যেই আলুর গ্যাম্বক নামের এক অভিশপ্ত গোলক ধাঁধায় আটকে পড়েছে। তিনি আরও জানান সীতা যে সাদা বানরটি দেখেছিল সেটা আসলে সেই অশুভ জগতের প্রবেশদ্বার, আর যে কেউ সেই সাদা বানরকে দেখে তার ভাগ্যের উপর ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে এবং সে একের পর এক বড় বিপদের মুখোমুখি হতে থাকে। মিসেস এমা তখন অ্যালাস রোবানের প্রকৃত ইতিহাস বলতে শুরু করেন। তিনি জানান একসময় এই জঙ্গল মানুষের প্রাণ রক্ষা করত, কিন্তু মাতারাম সালতানাতের এক দূত বাহারেক্সো এই জঙ্গল দখল করে মানুষের যাতায়াতের জন্য এখানে একটি পাকা রাস্তা তৈরি করায়। সমস্যা শুরু হয় তখনই যখন মানুষ জঙ্গলের রক্ষাকারী দানবদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে ফেলে। তারা জঙ্গলের পবিত্রতা নষ্ট করে দেয় এবং প্রাচীন যুগে এই এলাকাকে মানুষের লাশ ফেলার জায়গায় পরিণত করে। এতে জঙ্গলের রক্ষাকারী আত্মারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এমা জানান এই জঙ্গলের প্রধান রক্ষাকারী সত্তার নাম দেবী রারাস। মানুষের বিশ্বাসঘাতকতায় ক্রুদ্ধ হয়ে সে রাতের বেলা অ্যালাস রোবান পার হওয়া মানুষদের নিজের অশুভ জগতে টেনে নিতে শুরু করে, আর এখন গ্যান্ডিসের সঙ্গেও ঠিক সেটাই ঘটছে। সীতা যখন জানতে চায় তাদের বাঁচার কোনো উপায় আছে কিনা, তখন এমা বলেন আলুর গ্যাম্বক নামে সে অভিশপ্ত গোলক ধাঁধায় আটকা পড়া কোনো মানুষ 7 দিনের বেশি বাঁচে না। গ্যান্ডিসকে বাঁচানোর একমাত্র উপায় হলো তাকে নিয়ে আবার অ্যালাস রোবানের সেই জঙ্গলে ফিরে যাওয়া। এই কথা শুনে সীতা বাইরে চলে আসে। তার কাছে পুরো পরিকল্পনাটি এক ধরনের আত্মঘাতী মিশন বলে মনে হয়। সে সন্দেহ করতে শুরু করে যে হয়তো এমা নিজেই জঙ্গলের অশুভ শক্তির সঙ্গে জড়িত। কিন্তু টিকা বলে গ্যান্ডিসকে বাঁচাতে হলে তাদের এই ঝুঁকি নিতেই হবে। সে আরও বলে যদি তার নিজের সন্তান এমন বিপদে পড়ত তাহলে সে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকত। তখন সীতা অসহায় কণ্ঠে বলে যদি আমরা সবাই মরে যাই তাহলে গ্যান্ডিস বাঁচবে কার ভরসায়? সেই রাতে সীতা আবার দেখতে পায় যে গ্যান্ডিস তার পাশে নেই। অনেক খোঁজাখুঁজির পর সেই মেয়েকে বাড়ির দরজার বাইরে খুঁজে পায়। ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে গ্যান্ডিসকে হাসপাতালে নিয়ে যায়।
পরদিন সকালে আন্ত মিসেস এমাকে নিয়ে আসে। এমা গ্যান্ডিসকে দেখে বলেন তার আত্মা ধীরে ধীরে অশুভ শক্তির গভীরে তলিয়ে যাচ্ছে, এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। দিন শেষ হওয়ার আগেই তাদের আবার অ্যালাস্ট্রোবানের উদ্দেশ্যে রওনা হতে হবে। ঠিক তখনই গ্যান্ডিস আবারও অশুভ শক্তির প্রভাবে আচ্ছন্ন হতে শুরু করে, আর কোনো উপায় না দেখে সীতা অবশেষে মেয়েকে নিয়ে অ্যালাস্ট্রোবানের পথে যাত্রা করে। জঙ্গলের ভেতরে সেই বিশেষ রিচুয়ালের স্থানে পৌঁছানোর পর মিসেস এমা জানান যে অশুভ আত্মারা ইতিমধ্যে তাদের আগমনের খবর পেয়ে গেছে। তিনি গ্যান্ডিসকে শুইয়ে দিতে বলেন এবং মানুষের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন। এরপর তিনি পূর্বপুরুষদের আহ্বান জানান যাতে তারা এই জঙ্গলের অদৃশ্য দরজাটি খুলে দেন, কিন্তু এমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। আত্মারা তাকে সেই অশুভ জগতে প্রবেশ করতে দিচ্ছিল না। যখন তিনি প্রায় হাল ছেড়ে দেন তখন সীতা নিজেই চেষ্টা করার অনুমতি চায়। এমা তাকে সতর্ক করে বলেন যদি সে কোনোভাবে সেই অদৃশ্য দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে পারে তাহলে যত দ্রুত সম্ভব গ্যান্ডিসকে খুঁজে বের করে ফিরে আসতে হবে। এরপর এমা তাকে বিশেষ প্রার্থনার শব্দগুলো উচ্চারণ করতে সাহায্য করেন। সীতা সেগুলো পুনরাবৃত্তি করতে থাকে। নিজের সমস্ত কষ্ট, ভালোবাসা আর মায়ের আকুতি দিয়ে সে অশুভ শক্তিকে অনুরোধ করে যেন তাকে প্রবেশ করতে দেয় এবং নিরাপদে ফিরে আসার সুযোগ দেয়। অবশেষে অলৌকিকভাবে সেই অদৃশ্য দরজা খুলে যায় এবং সীতা অশুভ জগতে প্রবেশ করতে সক্ষম হয়। ভেতরে ঢুকেই সে তার মেয়েকে খুঁজতে শুরু করে। এদিকে বাস্তব জগতে তার শরীরকে গ্যান্ডিসের পাশে শুইয়ে রাখা হয়। সেই ভয়ঙ্কর জগতে সীতার চারপাশে অসংখ্য আত্মা ঘুরে বেড়াচ্ছিল। আত্মাদের হাত থেকে বাঁচতে পিছিয়ে যেতে গিয়ে সে পাহাড়ের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। বাস্তব জগতে সীতার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তখন মিসেস এমা বলেন এখন তাদের মোবাহ শক্তির সাহায্য দরকার। মোবাহ শক্তি অ্যালাস্ট্রোবানের আদিবাসী রক্ষকদের একজন বংশধর। আন্ত দ্রুত একজন লোককে নিয়ে শক্তির বাড়ির দিকে ছুটে যায়। অন্যদিকে আত্মাদের জগতে সীতা দেখতে পায় একটি বাস তার দিকে দ্রুত এগিয়ে আসছে। সে ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু বাসটি তাকে স্পর্শ না করে তার শরীরের ভেতর দিয়ে চলে যায়। তখন সীতা নিজের পায়ের নিচে অসংখ্য মানুষের কঙ্কাল দেখতে পায়। এদিকে আন্তঃশক্তিকে নিয়ে ফিরে আসে। মিসেস এমার শক্তিকে অনুরোধ করেন সেই অদৃশ্য দরজাটি খোলা রাখতে সাহায্য করার জন্য। শক্তি তখন এক ব্যক্তিকে পুতুল নাচের প্রস্তুতি নিতে বলে। সবাই মিলে প্রাণপণ চেষ্টা করতে থাকে যেন সেই দরজাটি বন্ধ না হয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। হঠাৎ সীতা চিৎকার করে ওঠে। তখন মোবাহ শক্তি বলেন তার আত্মাকে শান্ত রাখতে একটি পবিত্র ঝর্ণার পানির প্রয়োজন। সঙ্গে সঙ্গে সে পানি আনতে দৌড়ে যায়। অন্যদিকে অবশেষে সীতা গ্যান্ডিসকে খুঁজে পায়। মেয়েকে দেখে সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে এই মেয়েটি গ্যান্ডিস নয়। সে নিজের চোখ দুটি হাতে ধরে বসেছিল। ভয় পেয়ে সীতা বলে ওঠে আমি তোমার মা নই। ঠিক তখনই বাস্তব জগতে আন্ত পবিত্র পানি নিয়ে ফেরার সময় এক ভয়ঙ্কর আত্মা তার গলা চেপে ধরে এবং তাকে অজ্ঞান করে দেয়। এদিকে মিসেস এমা বুঝতে পারেন যে সীতা ও গ্যান্ডিস আত্মাদের জগতে আরও গভীরে হারিয়ে যাচ্ছে, তাই তারা অদৃশ্য দরজাটি খোলা রাখার জন্য আরও মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে অজ্ঞান অবস্থায় আন্ত তার মৃত স্ত্রী ও সন্তানকে দেখতে পায়। আবেগে সে তাদেরকে জড়িয়ে ধরে। তখন তার স্ত্রী তাকে বলে এখান থেকে চলে যাও। এই কথাতেই তার জ্ঞান ফিরে আসে। সে দ্রুত পবিত্র পানি নিয়ে ফিরে আসে। পানি পৌঁছানোর পর এমা অ্যালাস্ট্রোবানের পূর্বপুরুষ ও রক্ষকদের কাছে মানুষের ভুল এবং পাপের জন্য ক্ষমা চাইতে থাকেন, যেন তারা সেই দরজাটি বন্ধ না করে দেয়। ঠিক তখনই আমরা অন্য পাশে গ্যান্ডিসকে দেখতে পাই। আশ্চর্যের বিষয় তার চোখ পুরোপুরি ভালো হয়ে গেছে। সে সামনে থাকা সেই রহস্যময় দোকানের দিকে এগিয়ে যায়। সেখানে দেবী রারাসের সঙ্গে তার দেখা হয়। গ্যান্ডিস তাকে জিজ্ঞাসা করে আমার মা কোথায়। রারাস শান্ত কণ্ঠে উত্তর দেয় তোমার মা খুব শিগগিরই চলে আসবে, আর এখন থেকে এটাই তোমার নতুন পৃথিবী। গ্যান্ডিস ভয়ে কাঁপতে কাঁপতে তার মাকে ডাকতে শুরু করে। অন্যদিকে মিসেস এমা এবং মোবাহ শক্তি নিজেদের জায়গা থেকে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যাতে সেই অদৃশ্য দরজাটি খোলা থাকে। অবশেষে সীতা তার মেয়ের কাছে পৌঁছে যায়। মাকে দেখে গ্যান্ডিস দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং আনন্দের সঙ্গে জানায় যে এখন সে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। সীতা চোখের জল ফেলতে ফেলতে নিজের ভুলের জন্য মেয়ের কাছে ক্ষমা চায়। সে প্রতিশ্রুতি দেয় আর কখনো তাকে একা ছেড়ে যাবে না। এরপর মা মেয়ে দ্রুত সেখান থেকে ফিরে আসার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু দরজার কাছে পৌঁছানোর সময় হঠাৎ সীতা হোঁচট খেয়ে পড়ে যায়। এদিকে বাস্তব জগতে মিসেস এমা তাদের আত্মাকে ফিরিয়ে আনার জন্য এবং জঙ্গলের দরজাটি খোলা রাখার জন্য আরও জোরে জোরে মন্ত্রপাঠ করতে
করতে থাকেন। আত্মাদের জগতে সীতা গ্যান্ডিসকে একা এগিয়ে যেতে বলে, কিন্তু গ্যান্ডিস কোনোভাবে তার মাকে ছেড়ে যেতে রাজি নয়। সে মাকে টেনে তুলতে চেষ্টা করে এবং দুজনে মিলে দরজার কাছাকাছি পৌঁছে যায়। তখন সীতা গ্যান্ডিসকে তার হাত শক্ত করে ধরতে এবং চোখ বন্ধ করতে বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি আবারও ভয়ঙ্কর মোড় নেয়। সীতা আত্মাদের জগতে আটকা পড়ে যায় এবং গ্যান্ডিস আবারও তার কাছ থেকে হারিয়ে যায়। চারপাশে অসংখ্য আত্মা ভিড় করে আসে। তখন সীতা দেখতে পায় গ্যান্ডিস আবার দেবী রারাসের কবজায় চলে গেছে। মেয়েকে ফিরে পাওয়ার আশায় সীতা কাঁদতে কাঁদতে রারাসের কাছে মিনতি করতে থাকে, কিন্তু সেই অশুভ শক্তি বলে গ্যান্ডিস এই অভিশপ্ত জগতেই সুখে থাকবে, কারণ এখানে তার মূল্য অনেক বেশি। নিজের সন্তানকে চিরদিনের জন্য হারাতে বসে সীতা ভেঙে পড়ে। কান্না ভেজা কণ্ঠে সে বলে, আমাকে নিয়ে নাও, আমার আত্মা, আমার জীবন সবকিছু নিয়ে নাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তার এই আত্মত্যাগের পর গ্যান্ডিস সেই অশুভ জগৎ থেকে মুক্ত হয়ে বাস্তব পৃথিবীতে ফিরে আসে। জ্ঞান ফিরে পেয়ে সে আন্টি টিকার কাছে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। তার মায়ের নিথর ও ঠান্ডা শরীর স্পর্শ করে সে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বারবার মাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। এরপর গল্প কয়েক মাস সামনে এগিয়ে যায়। গ্যান্ডিসের চোখের সফল অপারেশন হয়েছে। যখন সে চোখ খুলে পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করে, তখন যেন মায়ের স্মৃতিও তার সামনে জীবন্ত হয়ে ওঠে। একসময় সীতা তাকে বলেছিল গ্যান্ডিস শব্দের অর্থ হলো মাধুর্য বা মিষ্টতা, আর সে সবসময় প্রার্থনা করত তার মেয়ের জীবনও যেন ঠিক তেমনই সুন্দর, মিষ্টি এবং আনন্দে ভরে যায়। সীতা তাকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে উজ্জ্বল তারা বলে মনে করত। এরপর আমরা দেখি গ্যান্ডিস তার মায়ের ছবির দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, হ্যাঁ, মা সত্যি খুব সুন্দর ছিলেন। তখন টিকা তার দিকে তাকিয়ে উত্তর দেয়, একদম তোমার মতোই সুন্দর। এরপর গ্যান্ডিস তাকে সুস্থ করে তোলার জন্য আন্টি টিকা, ডাক্তার, নার্স, আঙ্কেল আন্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।